হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো চর্যাপদ। সত্যি বলতে এটা আমার লাইফে বানানোর সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও মনে হচ্ছে, কারণ আপনি যদি বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষা দিতে চান, এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই থাকবে। আর সর্বোপরি একজন বাঙালি হিসেবে আপনাকে চর্যাপদ সম্পর্কে অবশ্যই জানতে হবে, কারণ এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ বা বই। প্রায় 1000 বছরের আগে লেখা এই বইটা এখনো অমলিন এবং এটা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা আমি মূলত 3টা পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট হচ্ছে রিডিং। এখানে আমি প্রয়াত লেখক হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, যে বইটা আপনারা সবাই চেনেন, এই বইটা থেকে আমি রিডিং করেছি। এই বইটাতে অত্যন্ত গুছিয়ে এবং সহজ ভাষায় চর্যাপদ সম্পর্কে এবং বাংলা সাহিত্য সম্পর্কে লেখা আছে। আশা করি এই বইটা শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং সেকেন্ড পার্ট, এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বইটাতে আমি সামারি করেছি। যারা পুরো বইটা রিডিং মানে পুরো অংশটা শুনতে চাচ্ছেন না, তারা শুধুমাত্র সামারি থেকে গুরুত্বপূর্ণ এবং যে অংশটা মনে রাখার মতো সেই অংশটা রিভিউ দেখতে পারেন। এবং থার্ড পার্ট হচ্ছে আপনাদের জন্য কিছু কুইজ বা শর্ট কোশ্চেন। তো আপনারা চাইলে যে কোনো একটা অংশ দেখতে পারেন এবং অন্য অংশ স্কিপ করে দিতে পারেন। এটা আমি টেবিল অফ কন্টেন্টস নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। টেবিল অফ কন্টেন্টস, আপনি সেগুলো এখান থেকে যে কোনো অংশ প্লে করতে পারেন। এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ শুধু রহস্যময়। বইটির নাম চর্যাপদ। বইটির আরো কতগুলো নাম আছে। কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিশ্চয়, আবার কেউ বলেন এর নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে এই নামগুলো। তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকেও কেউ জানতো না। 1907 খ্রিস্টাব্দ পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদের সাথে আরো 2টি বই, ডাকার্ণব ও দোহাকোষ, যেগুলোকে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই চর্যাপদের সাথে আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে একটি বই প্রকাশ করেন। এই বইগুলো বেরোনোর সাথে সাথেই সারা দেশে সাড়া পড়ে যায়। সবাই বাংলা ভাষার আদি নমুনা দেখে বিস্মিত, চকিত, বিবল হয়ে পড়ে। শুরু হয় একে নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা ভাষার আদি রূপ বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষার পণ্ডিতেরা। অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে, ওড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে ওড়িয়া বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদি রূপ বলে, আর হিন্দি ভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদি রূপ বলে। একে নিয়ে সুন্দর কাড়াকাড়ি পড়ে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি ভয়াবহ বিশাল বই লেখেন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নামে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, বাঙালির। চর্যাপদের ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারা ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। এটি আমাদের প্রথম বই। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সেই আলোতে পথ দেখে হাজার হাজার বছরের পথ হেঁটে যাচ্ছি। সত্যি আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এ বইয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এ প্রদীপের শিখা অনির্বাণ, জ্বলে চিরকালের উদ্দেশ্যে। চর্যাপদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে আছে 46টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা। তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এই কবিতাগুলো লিখেছিলেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি, সমাজের নিচু তলার অধিবাসী ছিলেন আমাদের বাংলা ভাষার প্রথম কবিগুলো। তাদের নামগুলো কেমন কেমন। নাম যেমন হতে পারে তা আমাদের নামগুলো শোনার আগে ভাবতেও পারা যায় না। কিছু নাম কান্নপাদ, লুইপাদ, সরহপাদ, চাটুল্যপাদ, ডম্বিপাদ, ঝেন্দ্রপাদন, সব্রপাদ। সবার নামের শেষে পাদ শব্দটি আছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কান্নপাদ। কান্নপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভূসুকপাদ লিখেছেন 6টি কবিতা, সরহপাদ লিখেছেন 4টি, কুকুরিপাদ লিখেছেন 3টি, লুইপাদ, শান্তিপাদ, সবরপাদ লিখেছেন 2টি করে কবিতা। বাকি সবাই লিখেছেন 1টি করে কবিতা। এই কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না। এর ভাষা বুঝতে কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়।
কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা, পদে পদে পাপ পিছলে পড়ার সম্ভাবনা। আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ বাউল সাধক। তাদের সংসার ছিল না, তারা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তারা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাদের কথা বুঝতে না পারে। তাই যখন প্রাচীন ভাষাটি বেশ রপ্ত করে পড়তে যাই চর্যাপদ, দেখি এই কথাবার্তাগুলো কেমন হেয়ালের মতো। একবার মনে হয় বুঝতে পারছি, পর মুহূর্তে মনে হয় কিছু বুঝতে পারছি না। চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধার ভেতরে প্রবেশ করা। কিন্তু এই কবিতাগুলোতে শুধু ধর্মের কথাই নেই, আছে ভালো কবিতার স্বাদ, আছে সেকালের বাংলার সমাজের ছবি। আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে গেলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস, বর যাচ্ছে বিয়ে করতে তার ছবি আছে, গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে তার চিত্র রয়েছে, ফুল ফুটে আকাশ ঢেকে ফেলেছে তার দৃশ্য আছে, ভাষা খেলছে লোকেরা তার বর্ণনা আছে। একটি কবিতা এক দুঃখী কবি তার সংসারের অভাবের ছবি এত মর্মস্পর্শী করে রেখেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। কবির ভাষা তুলে দিচ্ছি। তালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি, ব্যঙ্গ সংসার বড় হইল যায়, দুহিল দুধ কি বেন্টের সময়। কবি বলেছেন, টিলার উপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাড়িতে আমার ভাত নেই, আমি প্রতিদিন উপোস থাকি, কিন্তু ব্যাঙের মতো প্রতিদিন সংসার আমার বেড়ে চলেছে। যে দুধ দহন হয়েছে তা আবার ফিরে যাচ্ছে গাভীর বাটে। বেশ করুণ দুঃখের ছবি এটি। কবি যে খুব দরিদ্র শুধু তাই নয়, তার ভাগ্যটি বেশ খারাপ, তাই বলেছেন দহন দুধ ফিরে যাচ্ছে গাভীর বাটে। এরকম বেদনার কথা অনেক আছে চর্যাপদে। আছে সমাজের উঁচু শ্রেণীর লোকের অত্যাচারের ছবি, তাই কবিরা সুযোগ পেলে উপহাস করেছেন ওইসব লোকদের। আজকাল শ্রেণী সংগ্রামের কথা বেশ বলা হয়, শ্রেণী সংগ্রামের জন্য রচিত হয় সাহিত্য। বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের সূচনা হয়েছিল প্রথম কবিতা গুচ্ছেই। এই কবিতাগুলোতে আছে অনেক সুন্দর সুন্দর উপমা, আছে মনোহর কথা, যা সত্যিকার কবি না হলে কেউ বলতে পারে না। একজন কবি একটি জিনিস সম্বন্ধে বলেছেন, যে জিনিসটি জলে যেমন চাঁদের প্রতিবিম্ব পড়ে, তার মতো সত্যও নয় আবার মিথ্যেও নয়। এরকম চমৎকার কথা অনেক পরে বলেছেন রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে নামক একটি বিখ্যাত কবিতায়। রবীন্দ্রনাথ বলেছেন, হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? সোনায় বানানো হিরে বসানো ফুল তো আর সত্যিকারের ফুল নয়, ওটা হচ্ছে বানানো মিছে ফুল। ও ফুল বাগানে ফোটে না, তবু আমরা কি তাকে ফুল বলি? আরো একজন কবি, যার নাম কম্বুলম্বর পদ, তার ধন সম্পদের কথা বলেছেন। তিনি বলেছেন, শোনে ভরিতি করুণা নাবি, রূপা থুই নাহিক ঠাবি। কবি বলেছেন, আমার করুণা নামের নৌকো সোনায় সোনায় ভরে গেছে, সেখানে আর রূপো রাখার মতো তিল পরিমাণে জায়গা নেই। একথা পড়ার সাথে সাথে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরীর সেই পংক্তিগুলো, যেখানে কবি বলেছেন, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। এক কবি বলছেন, হরিণের মাংসের জন্যই হরিণ সকলের শত্রু। আরেকজন বলছেন, শরীরটা হচ্ছে একটি বৃক্ষ, পাঁচটি তার ডাল। সবচেয়ে ভালো কবিতাটি লিখেছেন কবি শবরীপাদ। তিনি আনন্দের যে ছবি এঁকেছেন তার তুলনাহীন। কবি হৃদয়ের সুখে বিভোর হয়ে আছেন, যেমন মানুষ থাকে স্বপ্নে। তার কিছু পঙ্ক্তি তুলে দিচ্ছি। উঞ্চা উঞ্চা পাবত্তহি বসই সবরি বালি, মৌরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবোধ গঞ্জরি মালি, উমদ সবর পাগল সবর মাকর গুলি গুহরা তুহারি, নিয়োঘরিণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলির রে গগনত লাগেলি ডালি। এর কথাগুলো যেমন সুন্দর, তেমনি মন মাদানের ছন্দ। কবি নিজের রূপসী স্ত্রী নিয়ে মহাসুখে আছেন। বলছেন, উঁচু উঁচু যেখানে পাহাড়, সেখানে বাস করে সবরী বালিকা, তার পরিধানে ময়ূরের বহুবর্ণ পুচ্ছ, গলায় আছে গুঞ্জা ফুলের মালা। তারপর কবি নিজের উদ্দেশ্যে বলেছেন, হে অস্থির পাগল সবর, তুমি গোল বাঁধিও না, এ তোমার স্ত্রী, এর নাম সহজ সুন্দরী। শেষ যে পঙ্ক্তিটি তুলে এনেছি তা তো আনন্দের এবং প্রকৃতি বর্ণনার অনিন্দ ধরন। বলছেন, অসংখ্য গাছে মুকুল ধরেছে, আর আকাশে ছুঁয়ে গেছে তাদের ডাল। এই বর্ণনা পড়ার সময় চোখের মধ্যে গাছের ফুল, মুকুল আর শাখাপুঞ্জ নড়ে ওঠে। আমরা আবেগে কবি হয়ে উঠি। চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পঙ্ক্তির শেষে আছে মিল। এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন। এমন কয়েকটি সুর বা রাগের নাম, রাগ পটমঞ্জুরি, রাগ অরু, রাগ ভৈরবী। বাংলা কবিতায় 1800 সালের আগে যা কিছু রচিত হয়েছে সবই রচিত হয়েছে গাওয়ার উদ্দেশ্যে। আজকাল আমরা কবিতা পড়ি, গাই না। আগে কবিরা কবিতা গাইতেন, পাঠকেরা শুনতো কবির চারদিকে বসে। মাইকেল মধুসূদন দত্ত যেদিন কবিতা লিখলেন, সেদিন থেকে কবিতা হয়ে উঠলো পড়ার বস্তু, গাওয়ার বস্তু নয়। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা।
বাঙালির প্রথম গৌরব এগুলো। এবার তাহলে পুরো বইটাকে আবার সামারি করা যায়, অর্থাৎ যে অংশগুলো গুরুত্বপূর্ণ বা মনে রাখার মতো সে অংশগুলো নিয়ে আবার একটু আলোচনা করা যায়। প্রথমেই হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হচ্ছে চর্যাপদ, অর্থাৎ এই বইটির নাম, যে বইটি প্রথম লেখা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ বা বইটির নাম হচ্ছে চর্যাপদ। বইটি কিন্তু অন্য আরো কয়েকটা নাম আছে, যেমন চর্যাচর্য বিনিশ্চয় কিংবা চর্যাশ্চর্য বিনিশ্চয়, এবং এগুলোই ছিল মূলত প্রথম নাম, এবং এটাকে সহজ করে ডাকার জন্য আসলে বলা হয় চর্যাপদ। তাহলে দ্বিতীয়ত চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, এবং এর আবিষ্কারক ছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এবং আবিষ্কারের স্থান হচ্ছে নেপালের রাজদরবারের গ্রন্থাগার। এবং তিনি চর্যাপদের সাথে আরো যে দুটি বই তিনি আবিষ্কার করেছিলেন, সে দুটির নাম ছিল ডাকর্ণব ও দহকোষ। এবং সবগুলো বই যখন তিনি একত্রে প্রকাশ করেন তখন ওর নাম দেওয়া হয় 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা, এবং এটি প্রকাশিত হয় 1916 সালে, এটি বঙ্গীয় সাহিত্য পরিষদে। এরপরে চর্যাপদ যে আসলে বাংলা ভাষায় লেখা হয়েছে সেটা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি এরপর একটা ইংরেজি বই লেখেন, যদিও বইটির বাংলা নাম দেওয়া হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, এবং এর ইংরেজি নামটি হচ্ছে দ্য অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1926 সালে প্রকাশিত হয়। চর্যাপদে আছে মোট 46টি পূর্ণ কবিতা এবং এর একটি ছেঁড়া খণ্ডিত কবিতা, অর্থাৎ এখানে মোট কবিতা আছে 46.5টি। কবি বা লেখকের মতে এখানে পদকর্তার সংখ্যা হচ্ছে 24 জন, তবে অধিকাংশ লেখকদের মতে বা অধিকাংশের মতে হচ্ছে 23 জন, যেমন এখানে বাংলা পিডিয়ার তথ্য মধ্যে হচ্ছে 23 জন, এবং এটাই বেশি অথেন্টিক সোর্স। চর্যাপদের কয়েকজন কবির নাম হচ্ছে কান্নপা, লুইপা, সবরপা, চাটিল্যপা, ডম্বিপা, ঢেন্টপা, সবরপা। আসলে সবার নামের শেষেই পাদ বা পা শব্দটি রয়েছে। কেন? কারণ এই পা এখানে আসলে পাদ বা পা বলতে বোঝানো হয়েছে কবি, বোঝানো হয়েছে এই পদ শব্দ থেকে এসেছে পা, অর্থাৎ যিনি পদ রচনা করেন তিনি হচ্ছেন পাদ বা পা। সব থেকে বেশি পদ রচনা করেছেন হচ্ছেন কান্নপা, তার অন্য একটা নাম হচ্ছে কৃষ্ণাচার্য। কান্নপা পদ রচনা করেছেন 12টি, কিন্তু অধিকাংশের মতে হচ্ছে 13টি, অর্থাৎ যখন প্রশ্নটি আসে তখন উত্তর থাকে সাধারণত 13টি, 13 উত্তরটি বেশিরভাগ ক্ষেত্রে সঠিক। এছাড়াও ভুসুকুপা লিখেছেন 6টি, সরহুপা লিখেছেন 4টি, কুকুরিপা লিখেছেন 3টি, আর লুইপা, শান্তিপা, সবরপা 2টি করে লিখেছেন, এবং বাকিরা সবাই 1টি করে পদ লিখেছেন। লেখক এখানে বেশ কিছু পদের কথা উল্লেখ করেছেন, যেমন টালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়িতো ভাত নাহি নিতিয়া বেশি, অর্থাৎ টিলার উপর আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, হাড়িতেও ভাত নেই, তবু নিত্য অতিথি আসে। পরের 2 লাইন হচ্ছে ব্যঙ্গ সংসার 12 হিলো যায়, দুধ হিলো দুধ কি বেন্টের সামায়, অর্থাৎ এর মানে হচ্ছে সংসার বেগে বড় হয়ে গেল, দুধ দহন করার পরে কি আবার সেই দুধ পাটে ফিরে যায়। যদিও লেখক বলেছেন যে আসলে ব্যাঙের মতো সংসার বড় হয়ে যাচ্ছিল, কিন্তু এর অর্থ সম্ভবত এরকম হবে যে খুব বেগে বেড়ে যাচ্ছে সংসারটা, দ্রুত বেগে সংসারটা বড় হয়ে যাচ্ছে, এবং সেই সংসার বলতেছেন যে দুহিল দুধ কি বেন্টের সময়, অর্থাৎ যে দুধ দহন করা হয়েছে সে দুধ কি আবার বাটে ফিরে যায়। এখানে কিন্তু কবি লেখক বলেছিলেন যে তিনি বলেছেন যে দুধ ফিরে যাচ্ছে, বাটে ফিরে যাচ্ছে, আসলে তা বলেনি। এখানে আসলে প্রশ্ন করেছেন যে আমি তো দুধ একবারই দহন করতে পারবো, এবং আমি তো যে দুধ গাভী থেকে পাবো, পাট থেকে পাবো, সেটা তো আর বারবার আবার পুনরায় ফিরে যাচ্ছে না যে আমি আবার দুধ পাবো, দুধ তো আমি একবারই পাচ্ছি, কিন্তু আমার সংসার বেড়ে যাচ্ছে, সেটাই বুঝিয়েছিলেন। এবং এই চালো তো মোর ঘর নাহি পড়োবেশি, হাড়িতো ভাত নাই নাহি নীতি আবেশি, এই অংশটি লিখেছিলেন, এটি হচ্ছে 33 নং পদ, এবং এর রচয়িতা হচ্ছে ঢেন্টন পা, যাকে লেখক দুঃখী কবি হিসেবে উল্লেখ করেছেন। তারপর আরেকটি পদ আছে শোনে ভরিতি করুণা নাবি, রূপাথই নাহি কোঠাবি, অর্থাৎ আমার করুণা নামের নৌকো সোনায় সোনায় ভরে গেছে, সেখানে আর রূপো রাখার মতো তিল পরিমাণ জায়গা নেই। এটি লিখেছেন কম্বলম্বর পা। আরেকটি পদ আছে যে আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণের মাংসের জন্যই হরিণ সকলের শত্রু। এটি কিন্তু একটা গভীর তাৎপর্যপূর্ণ কথা, অর্থাৎ হরিণের মাংস যদি সুস্বাদু না হতো, আক্ষেপ যেন হরিণ মাংস হরিণের জন্যই আসলে একটা শত্রুতা, হরিণের মাংসই হরিণের নিজের শত্রু হয়ে গেছে,
কারণ হরিণের মাংসই হরিণকে বাঘের খাদ্য হিসেবে পরিণত করছে। এটা দিয়ে হয়তো বুঝিয়েছেন যে যারা দুর্বল, তার দুর্বলরা আসলে নিজেরা দুর্বল বলেই আসলে অন্যদের নিজেরা দুর্বলতাই হচ্ছে নিজের জন্য সবচেয়ে বড় শত্রু বা বড় প্রতিবন্ধকতা। কারণ সে দুর্বল বলেই অন্যরা ভক্ষণ করছে তাকে, এবং নিজের দুর্বলতাই আসলে সবচেয়ে বড় শত্রুতা। নিজের জন্য নিজেকে কঠিন হতে হবে বা শক্ত হতে হবে, তাই হয়তো কবি বুঝেছেন। খুব তাৎপর্যপূর্ণ একটি কথা। আর একটি পদের কথা তিনি উল্লেখ করেছেন যে কায়াতোর উপর পাঞ্চবি ডাল, চঞ্চল চেয়ে বৈঠা কাল। অর্থাৎ আধুনিক বাংলায় অর্থ হবে এরকম যে দেহ গাছের মতো, কায়াতোর উপর অর্থাৎ দেহ গাছের মতো, পাঞ্চবি ডাল অর্থাৎ 5টি ডাল রয়েছে। এরপর অংশ হচ্ছে চঞ্চল চেয়ে বৈঠল কাল, অর্থাৎ চঞ্চল মানে কাল প্রবেশ করেছে। এটি লিখেছিলেন লুই পা। এটি অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে। যেটি কে লিখেছেন? কায়াতোর উপর পাঞ্চবি ডাল, অর্থাৎ কোন লেখক শরীরকে গাছের সঙ্গে তুলনা করেছেন বা দেহকে গাছের সঙ্গে তুলনা করেছেন? তখন উত্তর হবে লুই পা। এরপর আরেকটি পদ হচ্ছে উঞ্চা উঞ্চা পাবত্যই বসই সবরি বালি, মরঙ্গি পিচ্ছে পরহীন সবরি গিবোধ গঞ্জরি মালি। কি বেশ বড় পদ। তারপর অংশ হচ্ছে উমদ সবর পাগল সবর মাকর গুলি ঘোড়া তহরি নিয়োগ হরিণী নামে সহজ সুন্দরী, নানা তুর্বর মলিরে গগনত লাগিলে ডালি। এই বড় পদটি লিখেছেন সবরিপা। তো এর অর্থগুলো অনেকটা এরকম যে এখানে যে উঁচু উঁচু পর্বত বাস করে, সেখানে উঁচু উঁচু পর্বত, সেখানে সবরি বালিকা বাস করে। এবং তার পরনে হচ্ছে যে ময়ূরঙ্গী মানে ময়ূরের পুচ্ছ এবং গলায় গঞ্জরি ফুলের মালা। তো এই অংশটা লিখেছেন হচ্ছে সবরিপা। তো এখানে আসলে প্রকৃতির বর্ণনা দেওয়া আছে। যদি কখনো প্রশ্ন আসে যে উজ্জ্বল যে পাবত্য এই অংশটি সবরি মালা বা সেই সবরি বালি, এই অংশটি কে লিখেছেন? তাহলে অবশ্যই উত্তর আসবে যে সবরিপা। অথবা যদি প্রকৃতির অনিন্দ সুন্দর বর্ণনা দিয়েছেন কোন কবি, তাহলে প্রশ্নটির উত্তর আসবে যে সবরিপা। তো এগুলো আসলে ছিল মূলত এই যে পদগুলো ছিল একাধারে কবিতা এবং গানও, কারণ এগুলো গাওয়া হতো। এবং এর শুরুতেই লিখে দেওয়া আছে যে এটা কোন সুরে গাওয়া হবে। যেমন রাগ পটমঞ্জুরি, রাগ ভৈরবী, রাগ গরু ইত্যাদি ছিল এর রাগের নাম। এই সুরে বা এই রাগে হচ্ছে গানগুলো গাওয়া হতো। এবং ছন্দের বিচারে মূলত চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদের কবিতাগুলো যেহেতু গান এবং কবিতা, তো এটা আসলে আমাদের জন্য এক ধরনের তখনকার দিনে এটা মনে রাখার জন্য বেশ সুবিধাজনক ছিল। কারণ আগের দিনে মানুষ কিন্তু খুব কবিতাগুলো লিখে রাখতে পারতো না, তবে এটা গান আকারে গাওয়া হলে সহজে মানুষ মুখস্থ রাখতে পারতো। কিন্তু পরবর্তীতে 1800 সালে মাইকেল মধুসূদন দত্ত যখন কবিতা লেখা শুরু করলেন, তখন থেকে কিন্তু কবিতা আর সে গানের মতো সুর থাকলো না। কবিতা হয়ে গেল অমিত্রাক্ষর বা যেখানে অন্তমিল থাকলো না, বা ওইভাবে ছন্দটা একটা কঠিন ছন্দ হয়ে গেল, যেখানে কিন্তু কবিতাকে আর গানের মধ্যে গাওয়া যাচ্ছে না। এখন কবিতা এবং গান সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে পড়ার জন্য প্রথম কবিতা লিখেন কে, কোন লেখক, তাহলে প্রশ্নটির উত্তর হবে যে মাইকেল মধুসূদন। এবার সর্বশেষ পার্ট, আপনাদের জন্য থাকছে কিছু কুইজ। প্রথম প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে এবং এর আবিষ্কারক কে? উত্তর 1907 সালে এবং পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের সাথে আরো যে 2টি বই আবিষ্কৃত হয় তাদের নাম কি? সঠিক উত্তর ডাকার্ণব ও ধোঁয়াকোষ। এবারের প্রশ্ন, চর্যাপদ কি নামে প্রথম প্রকাশিত হয় এবং কত সালে প্রকাশিত হয়? উত্তর 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এবং প্রকাশিত হয় 1916 সালে। প্রশ্ন, চর্যাপদ যে বাংলা ভাষায় লেখা সেটা প্রমাণ করে দেখেন কে? উত্তর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। প্রশ্ন, চর্যাপদের মোট কয়টি পদ পাওয়া গিয়েছে? উত্তর 46.5টি। পরের প্রশ্ন, চর্যাপদে পদকর্তা বা কবির সংখ্যা কত? উত্তর 24 জন অথবা 23 জন, অধিকাংশ ক্ষেত্রে 23 জন। পরের প্রশ্ন, সব থেকে বেশি পদ রচনা করেছেন কে? উত্তর কান্নপা। পরের প্রশ্ন, কালো তুমোর ঘর নাহি পড়ো বেশি, হাড়িত ভাত নাহি নীতি আবেশি, এই পদটির রচয়িতা কে? উত্তর ধেন্টন পা।
প্রশ্ন, শোনে ভরিতি করুণা নাভি, রূপাথুই নাহিক ঠাবি, পত্রের রচয়িতা কে? উত্তর, কম্বুলাম্বর পা। পরের প্রশ্ন, অপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণের মাংসের জন্য এই হরিণ সকলের শত্রু, এটি কে লিখেছেন? উত্তর, ভুসুকুপা। পরের প্রশ্ন, উঞ্চা উঞ্চা পাবত্যহি বসুই সবরী বালি, মরুঙ্গি পিচ্ছ হরহিন সবরী গিবোধ গুঞ্জরি মালি, এই পদটি কে লিখেছেন? উত্তর, সবরীপা। এবার কিছু প্রশ্ন রেখে দেবো আপনাদের জন্য, যে প্রশ্নগুলোর আমি উত্তর বলে দিব না। আপনারা যদি ভিডিওটাকে ভালো করে দেখেন কিংবা এবং এর কথাগুলো ভালো করে শোনেন, তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন, উত্তরগুলো খুঁজে পাবেন, এবং আমি আশা করছি আপনারা কমেন্টে উত্তরগুলো লিখবেন। প্রথম প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে এবং প্রকাশিত হয় কত সালে? অর্থাৎ দুটা জিনিস, আবিষ্কৃত হয় কত সালে এবং প্রকাশিত হয় কত সালে? দ্বিতীয় প্রশ্ন, কায়া বা শরীরকে গাছের মতো বলে উপমা দিয়েছেন কোন কবি? অর্থাৎ শরীরকে গাছের মতো বলেছেন কোন কবি? তৃতীয় প্রশ্ন, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক কে? এবং শেষ প্রশ্ন, চর্যাপদের একমাত্র মহিলা কবি ছিলেন কে? আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলো কমেন্টে লিখবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামীতে এরকম ভিডিও আমি আবার আপলোড করতে পারি এবং সেগুলো আপনারা নিয়মিত পান। এবং সবশেষে একটা রিকোয়েস্ট করবো যেন আপনারা ভিডিওটাকে লাইক দেন, কারণ লাইক না দিলে আমি উৎসাহ পাবো না। এবং আশা করছি আপনারা অ্যাটলিস্ট সপ্তাহে 50 জন যদি লাইক দেন, তাহলে আমি দ্রুত আবার পরের ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। সো আমি এক্সপেক্ট করছি আপনারা এই সপ্তাহে অ্যাটলিস্ট 50 জন লাইক দিন। ধন্যবাদ সবাইকে।